জানতে চাইবো যে আসলে সেনাবাহিনীর ভিতরে কি কিছু হচ্ছে? গুজবে সয়লাব হয়ে গেছে বাংলাদেশ, আমি এত দূরে থেকেও আসলে এই গুজবের থেকে রেহাই পাচ্ছি না। অনেকেই জানতে চাইছেন যে সেনাবাহিনীর ভিতরে কু হচ্ছে কিনা, সেনাবাহিনী আসলে ক্ষমতা দখল করে নিচ্ছে কিনা, বা সেনা প্রধানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কিনা, ইত্যাদি নানা রকম কথা আমরা শুনতে পাচ্ছি। আপনি কি আমাদের এটা নিয়ে কিছু বলবেন? না, আমরাও এগুলো অনেক কথা শুনতে পাচ্ছি, স্পেশালি যখনই রাত যত বাড়ে এটার আওয়াজগুলো তত বেশি বাড়ে। বাট আমি বলতে পারি যে এগুলো সবই গুজব। আজকে যেমন ধরেন আইন শৃঙ্খলা বিষয়ে একটা বড় মিটিং ছিল, সেখানে চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে মিটিং হয়েছে। সেখানে আর্মি চিফ ছিলেন, নেভি চিফ ছিলেন, এয়ার চিফ ছিলেন, সাথে আমাদের হোম অ্যাডভাইজার ছিলেন, তথ্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান ছিলেন, এবং আমাদের ফরেন অ্যাডভাইজার ছিলেন, এবং অন্যান্য সিকিউরিটি অফিসিয়াল ছিলেন। তারা রিভিউ করলেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম, কোথায় কোথায় উন্নতি আরো একটু করা যায়, বা কোথায় কোথায় সন্তোষজনক, এগুলো একটা স্টক টেকিং করলেন আর কি। এখানে সবাই তো ছিলেন, সবাই এখানে আসছেন, যমুনাতে মিটিংটা হয়েছে। শফিক ভাই, আমি আসলে এই মিটিংটা প্রেস উইং এর বরাত দিয়ে পত্রপত্রিকাগুলি যেরকম লিখতেছিল সেইটা দেখতে গিয়ে আমার একটু কৌতূহল হলো যে মিটিংটাতে বলা হইতেছে যে একটা উচ্চ পর্যায়ের বৈঠক, সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, কিন্তু সেই বৈঠকে পুলিশ প্রধান উপস্থিত ছিলেন না। তখন আরো মনে হয় না যে আসলে বৈঠকটা ছিল শুধু সেনাবাহিনীকে সামাল দেওয়ার জন্য, সশস্ত্র বাহিনীর ভিতরে যে একটা টেনশন সেইটা দূর করার জন্য? বিকজ না, হোম অ্যাডভাইজার পুলিশ না, চিফ ছিলেন না। এটা না না এটা হোম অ্যাডভাইজার ছিলেন সেখানে। আচ্ছা। হোম অ্যাডভাইজার ছিলেন, হোমের অফিসিয়ালরা ছিলেন। তো এইটার মূল জিনিসটা হচ্ছে যে আপনি ধরেন আর্মি তো ডেপ্লয়েড আছে না, আর্ম ফোর্সেস তো ডেপ্লয়েড আছে দেশে, তো তাদেরটাও তো একটা রিভিউ এর বিষয় আছে, তারা কেমন করছেন, এই এই বিষয়গুলোও ছিল। পুলিশেরটা তো ছিল, আর পুলিশকে তো ওইখানে হোম অ্যাডভাইজারের আন্ডারে তো পুলিশ, কিন্তু তো আমি পুলিশের বিষয়টা তো হোম অ্যাডভাইজারই দেখছেন। আমার অজ্ঞতা ক্ষমা করবেন, কিন্তু আমি আসলে এই ধরনের বৈঠকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বৈঠকে এই প্রথম দেখলাম পুলিশ চিফ থাকলেন না। সিরিয়াসলি, স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী থাকলেও পুলিশ চিফ না না, থাকেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারেই তো পুলিশ, না, মন্ত্রী তো প্রতিমন্ত্রী থাকলেও পুলিশ চিফ থাকেন, মানে আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী এখানে ছিলেন, এবং এটা প্রায় 1.5-2 ঘন্টার মিটিং হচ্ছে, ওনারা স্টক টেকিং করলেন। আচ্ছা। এমনিতে সেনাবাহিনীর ভিতরে কোন রকম, মানে এই মিটিংটা এক্সক্লুসিভলি সশস্ত্র বাহিনী, তাদের চাকরি কাদের ফেরত দেয়া না দেয়া, বা সেইটা নিয়ে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ যেগুলি কথা আমরা শুনতেছি সেগুলির সাথে এটার কোনো সম্পর্ক নেই, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে? জি জি, সার্বিক আইন শৃঙ্খলা বিষয় নিয়ে কথা হয়েছে, স্পেশালি ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে। ঢাকার একটা কিছু কিছু জায়গায় আমরা মনে করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেটার হওয়া উচিত, আর সব জায়গায় যাতে স্ট্যাবল থাকে আমরা, তো সেই বিষয়গুলোই এমফাসিস দেওয়া হয়েছে। শফিক ভাই, এই বিষয়ে আমার শেষ প্রশ্ন, যে আসলে জেনারেল ওয়াকারের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কি কোনো ধরনের ক্ষমতা বা ক্ষমতার বিভিন্ন ভরকেন্দ্র নিয়ে কোনো দড়িটানাটা নিয়ে আছে, যেগুলি গুজবে বলা হয় কি এই গুজবটা আসলে অনেক বেশি পাওয়ার পেয়েছে? আসলে শফিক ভাই, আমি স্বীকারই করতেছি, সেটা হচ্ছে যে একজন উপদেষ্টা, সিটিং উপদেষ্টা যখন বলেন বুকে পাথর বেঁধে ওয়াকার সাহেবকে ইউনূস সাহেবের সেনাপ্রধান হওয়াটা স্বীকার করতে হয়েছিল, তিনি যখন এটা বলেন, মানে সত্যি এরকম কোনো কিছু আছে কিনা আসলে? না, ওই ওই ওইটা যে কথাটা বলেছিলেন না, ওইটা আমার মনে হয় যে যে আহ, আহ, ওই আমরা যখন একটা দুইটা ঘটনা পরিপ্রেক্ষিতে, মানে জাস্ট ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশন হচ্ছে ইয়েতে, বাট আমার মনে হয় যে জেনারেল ওয়াকার বা এরকে নিয়ে যে এই ধরনের গুজব, এটা পিওর গুজব। এখন এই গুজবগুলো কারা ছড়িয়ে মজা পাচ্ছেন, বা এক ধরনের, আমি তো মনে করি যে এই গুজবগুলো ছড়িয়ে একটা দেশে একটা ইনস্টেবিলিটি ক্রিয়েট করার একটা চেষ্টা হচ্ছে। প্রফেসর ইউনূসের সাথে জেনারেল ওয়াকারের খুব ভালো সম্পর্ক, প্রতি মাসে 1-2 বার উনি আসেন, এসে কথা হয়। আমাদের সারু মাঝে মধ্যে এফডি তে যান, 1-2 বার গিয়েছেনও, তো সেখানে তো প্রতিনিয়ত তো কথাবার্তা হচ্ছে। এই বিষয়টা মানে দূরত্বটা কি হলো, এটা সত্যি করতে আমার বোধগম্য, এবং ওই অনুযায়ী কিন্তু ছবিও আমরা দেই, যে এই ছবি আমরা রিলিজ করি। অনেকে অনেকে মানে ব্যাপারটা কিরকম, আমি অন্য একটা প্রসঙ্গে যাই। ব্যাপারটা হয় হচ্ছে যে ধরেন করিডোরের কথা, মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার কথা যখন আসলো, তখন পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন বললেন যে এইটার ব্যাপারে কথা হয়েছে, আপনাকে আবার পরের দিন বলতে হলো যে এইটার ব্যাপারে আসলে কোনো কথা হয় নাই। তো আমরা ব্যাপারটাকে দেখি হচ্ছে, এটা হচ্ছে কেউ একটা চাচ্ছেন, ধরা যাক প্রফেসর ইউনূস চাচ্ছেন ওখানে করিডোর দিতে, আর ওয়াকা সাহেব চাচ্ছেন করিডোর না দিতে। গুজবটা হচ্ছে এরকম, এবং কে আসলে বেশি ক্ষমতাবান সেটার একটা পরীক্ষা করা হচ্ছে। আপনি আসলে এটা কিভাবে দেখেন? মানে নিশ্চয়ই এই কথা আপনার কানেও গিয়েছে, মানে আমি শিওর।
যে না না এই পুরো বিষয়টা করিডোরের বিষয়টা সত্যিকার করিডোর তো আমরা বলছিও না, হিউম্যানিটেরিয়ান চ্যানেলের একটা বিষয়। সেই চ্যানেলের বিষয়ে আমি আপনাকে বলতে পারি যে সত্যিকার অর্থে পুরো যে ব্যাপারগুলো হয়েছে যে খুব প্রিমেচিওর ডেভেলপমেন্টের উপরে অনেক বেশি কথাবার্তা হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে এইটার যে এটা কি একটা দেশে যদি আপনি করিডোর দিতে চান, এটা এফার্টটা লেট করে কারা? ইউএন লেট করে, ইউএনই ডিসকাশন গুলো করে, ইউএন যারা রেলিভেন্ট পার্টি, বাংলাদেশ এখানে রেলিভেন্ট পার্টি, মায়ানমার এখানে রেলিভেন্ট পার্টি, আরাকান আর্মি এখানে রেলিভেন্ট পার্টি। বিকজ আরাকান আর্মি যেই জায়গাগুলো এইড দেওয়া হবে সেই জায়গায় ডিফ্যাক্টো কন্ট্রোল হলো আরাকান আর্মির। এখন এই তিনটা শক্তি, তিনটা পার্টি মিলে তো আগে এগ্রি করবে যে হ্যাঁ আমরা এই জায়গাটায় দিব বা তো এই কোনো কথাই কিন্তু কোনো জায়গায় যায়নি। তার আগেই মানে আমরা দেখছি যে অনেক বেশি আওয়াজ হচ্ছে। তো আমরা এটার জন্য যেটা করছি আপনাকে আমরা বলি, কালকে আমরা আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, উনি আবার হাই রিপ্রেজেন্টেটিভ অন রোহিঙ্গা অ্যাফেয়ার্স, উনাকে আমরা কালকে জার্নালিস্টদের সামনে নিয়ে আসবো। আমরা কালকে সবাইকে ইনভাইট করব যে আপনারা আসেন, কার কি কোশ্চেন আছে, কোথায় আছে, আমরা সেটা কালকে সবগুলো রেসপন্স দিব। এবং একই সাথে এফএকিউ মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যেগুলো সবাই কোশ্চেন করছে, সেগুলোও আমরা উত্তরগুলো জানাবো। আমার মনে হয় কি যে এইখানে কথার একটা গ্যাপ তৈরি হয়েছে, ডেভেলপমেন্ট যতটা হয় নাই, কথা চালাচালি হচ্ছে যে এই উনি এটা কথা বলছেন, এটা বলছেন, এটা কিছুই হয়। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত শফিক ভাই, কিন্তু আপনি যদি হিসাবগুলো আপনি খেয়াল করেন, আপনি দেখবেন এই যে আপনি চ্যানেল বলেন, করিডোর বলেন, এটা দেওয়ার একটা সম্ভাবনার কথা কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘের মহাসচিব গুইতেরেস সাহেব আসলেন, তখন ওইখানে গিয়েও কিন্তু তিনি কাছাকাছি কথা বলেছেন। এর কিছুদিন পরেই আবার জনাব তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা, তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে এটা নিয়ে জাতিসংঘের সাথে আমাদের কথা হয়েছে। আমরা সাংবাদিকরা বা অন্য কেউ এটা নিয়ে অনেক বেশি আলোচনা করেছি, আমি এটা আপনার সাথে একমত, এখনো প্রাথমিক কথা হয় না, কিন্তু আমরা তো জনাব তৌহিদ হোসেনকে বলি নাই যে আপনি এটা বলে দেন, আমরা তো জনাব খলিলুর রহমানকে বলি নাই আপনি এটার পক্ষে যুক্তি বলেন। এটা আমাদের দোষ না, এটা আপনাদের কাছ থেকে আসছে, আপনি এটাকে এভাবে দেখেন না। মানে না, ওনারা কি কেউ বলেছেন যে আমরা, ওনারা কেউ কি বলেছেন যে এগ্রিমেন্ট হয়েছে? না না, ওনারা বলেছেন যে না, এটা কিন্তু মানুষজন ইন্টারপ্রেট, চিন্তাটা কেন হয়েছে? চিন্তাটা এই জন্য হয়েছে যে আমরা 2023 থেকে এই পর্যন্ত আমরা প্রথমে তো আপনি জানেন যে 2017 সালে 8,50,000-এর মতো রোহিঙ্গা এসেছিলেন, 7.5 লক্ষ রোহিঙ্গা এসেছিলেন। তারপরে যেটা হয়েছে যে এই গত 2023 মানে 23-এর অক্টোবরে একটা এই যে সিজফায়ারটা ভেঙে যায়, আরাকান আর্মি ভার্সাস মায়ানমার মিলিটারির মধ্যে একটা যুদ্ধ শুরু হয়। আর এই যুদ্ধ শুরু হলে এই যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে অনেকে যুদ্ধ থেকে অনেক রোহিঙ্গা এটার মধ্যে এই মিডিলে পড়ে যান, পড়লে এরা অনেকে বাংলাদেশে আসে। সোফার কেউ কেউ বলছেন এটা 1 লাখেরও বেশি এসছেন। এবং এর ফলে যেটা হয়েছে যে ওইখানে এক ধরনের হিউম্যানিটেরিয়ান একটা ক্রাইসিস হয়েছে, ওই ক্রাইসিসের আলোকে ইউএন এর এই কথাগুলো এসছে। এবং ইউএন এর যিনি রিপোর্টিয়ার টম এন্ড্রুজ আসছিলেন, এই ধরনের কথা। কিন্তু কথা হচ্ছে যে আমি তো এগ্রিমেন্ট করবো, আমার তো এগ্রিমেন্টই হয় না এইখানে। আর একটা হচ্ছে এখানে তো আমি একক পার্টি না, সেখানে মায়ানমার আছে, সেখানে আরাকান আর্মি আছে। এবং এই জিনিসটা হয়তো এমনও হতে পারে যে ইউএন এর সিকিউরিটি কাউন্সিলেও আলাপ হতে পারে। তো এটা তো অনেক পরের বিষয়। এই জায়গাটায় যেটা হচ্ছে যে অনেকে অনেক বেশি, আমার মনে হয় যে কথাবার্তা বেশি হচ্ছে, যতটা না ডেভেলপ।